তৃণমূলের কোনো মন্ত্রী পদত্যাগপত্র দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে আর তাতে আমাদের বিশ্বাস করতে হবে? মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস করতে হবে? মুখ্যমন্ত্রী তো অনেক কিছু অ্যাকসেপ্ট করেছিলেন। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন বাংলায় এসআইআর হবে না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। এখন তো মনে হচ্ছে মমতা মরে গেছে। আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না, বিজেপি বাংলাকে দুর্মুষ করে এসআইআর করে নিয়ে চলে গেল। মনে হচ্ছে মমতা মরে গেছে, মমতা ব্যানার্জি ইজ ডেড। এই যারা স্করপিও গাড়ি চড়ে ঘোরে, বাপ ঠাকুর দাদার ক্ষমতা নিয়ে চলে, তাদের ছেলেমেয়েরা গিয়ে যুব ভারতীতে মেসির পাশে গেছিল, সাধারণ মানুষ চায়নি, যেতে পারেনি, তাদের আটকানো হয়েছিল। এই বড় লোকের ব্যাটাদেরকে এবার ধরার সময় হয়েছে। এরা ওই তৃণমূলী মমতার ছত্রছায়ায় থাকা পশ্চিমবাংলায় নচ্ছার বড় লোকের ব্যাটারা। আরে কি জেলে ভরবেন? আপনি নিজে জেলে যাবেন কদিন বাদে, প্রস্তুত হন। আপনার দপ্তর, আপনার ক্রীড়ামন্ত্রী, আবাসন মন্ত্রী, এই অরূপ বিশ্বাস যে কমিশনের চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল হাউজিং বোর্ড, সেই হাউজিং বোর্ড আজকে বেঙ্গল মার্লিন একটা প্রজেক্ট করেছে, ফিফথ এভিনিউ, সরকারি প্রজেক্ট। সেই প্রজেক্ট করে দেওয়া হয়েছে, ফ্ল্যাটগুলো বিক্রি করা হয়েছে ওপেন মার্কেটে। কিনেছে কে? মার্লিনের মমতার ভাই, মমতার ছেলে, মমতার পাশের বাড়ির লোক। ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস তিনি ইচ্ছা প্রকাশ করে একটি ইস্তফা চিঠি লিখলেন। মুখ্যমন্ত্রী সেই চিঠি অ্যাকসেপ্ট করলেন এবং তিনি আবার একটি যে সরকারি নথি, সেই নথিতে লিখে পারলেন তিনি নিজে এবার ক্রীড়া পুরো বিষয়টা তিনি নিজে দেখবেন যতদিন এই পুরো সমস্যা মিটছে। কি বলবেন? উনি ক্রীড়া দেখবেন কি উনি অন্য কিছু দেখবেন বড় কথা নয়। প্রশ্ন হচ্ছে তৃণমূলের কোনো মন্ত্রী পদত্যাগপত্র দেওয়ার ইচ্ছা প্রকাশ করবে আর তাতে আমাদের বিশ্বাস করতে হবে? মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাস করতে হবে? মুখ্যমন্ত্রী তো অনেক কিছু অ্যাকসেপ্ট করেছিলেন। মুখ্যমন্ত্রী তো বলেছিলেন বাংলায় এসআইআর হবে না, আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেবো না। এখন তো মনে হচ্ছে মমতা মরে গেছে। আমি বেঁচে থাকতে বাংলায় এসআইআর হবে না, বিজেপি বাংলাকে দুর্মুষ করে এসআইআর করে নিয়ে চলে গেল। মনে হচ্ছে মমতা মরে গেছে, মমতা ব্যানার্জি ইজ ডেড। ওর কথায় কেন গুরুত্ব দাও? আরএসএস এর স্টুজ, আরএসএস এর দালাল পশ্চিমবাংলায় বসে আছে। পছন্দ না হলে কদিন বাদে এমনিই দেখতে পাবে। মমতা আরএসএস এর দালাল, সবাই বুঝতে পারছে। তাকে বসিয়ে রেখে দিয়েছে। কাঠপুতুল আবার কি কথা বলবে? আরএসএস এর কাঠপুতুল, সে আবার কথা বলবে? সব কিছু বেচে মুচলেখা দিয়ে রয়েছে। ভাই ভাইপো যাতে জেলে না যায় তার জন্য মুচলেখা দিয়ে মাথা নিচু করে রয়েছে। তাকে আবার এত গুরুত্ব দেবার কি আছে? কিন্তু হঠাৎ করে অরূপ বিশ্বাসের ইচ্ছা প্রকাশ। আবার ইচ্ছা, ওদের ইচ্ছে, ওদের বাড়ি। তোমার বাড়ি, তুমি যেতে পারবে মেসির কাছে? তোমার বাবা মন্ত্রী না তোমার বাবা ক্ষমতাশালী? এই যারা স্করপিও গাড়ি চড়ে ঘোরে, বাপ ঠাকুর দাদার ক্ষমতা নিয়ে চলে, তাদের ছেলেমেয়েরা গিয়ে যুব ভারতীতে মেসির পাশে গেছিল, সাধারণ মানুষ চায়নি, যেতে পারেনি, তাদের আটকানো হয়েছিল। এই বড় লোকের ব্যাটাদেরকে এবার ধরার সময় হয়েছে। এরা ওই তৃণমূলী মমতার ছত্রছায়ায় থাকা পশ্চিমবাংলায় নচ্ছার বড় লোকের ব্যাটারা আজকে নষ্ট করছে সর্বত্র। সমস্ত জায়গায় ঘটনা ঘটানো হচ্ছে, প্রতিটা পাড়ায় আছে, প্রত্যেকটা ক্ষেত্রে আছে। এই বড় লোকের ব্যাটা সুবিধাবাদী সমাজ, তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে। যদি করা যায় তবে বাঁচবেন। আবার অরূপ বিশ্বাস একটা দুর্নীতিগ্রস্ত গভর্নমেন্টের একটা অংশ, নতুন কিছু নয়। বেঙ্গল মার্লিন একটা কোম্পানি, যে কোম্পানিটা তৈরি হয়েছিল 2006 সালে। কেন তৈরি করা হয়েছিল? গভর্নমেন্ট এবং মার্লিনের কোলাবোরেশনে তৈরি করা হয়েছিল যাতে করে অ্যাফোর্ডেবল হাউজিং বানানো যায়। সেই হাউজিংগুলো যাতে সাধারণ মানুষ, নিম্নবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত মানুষের কাছে অ্যাফোর্ডেবল প্রাইসে, ফিক্সড প্রাইসে, প্রাইস এসকেলেশন রুখে যাতে ওগুলো দেওয়া যায়, যেটা বামফ্রন্টের আবাসন নীতি ছিল। মমতা তখন বলেছিল এই ফাইল দেখিয়ে, এই আমার কাছে ফাইল আছে, আমি তুলে দেবো, আমি সব জেলে ভরবো। আরে কি জেলে ভরবেন? আপনি নিজে জেলে যাবেন কদিন বাদে, প্রস্তুত হন। আপনার দপ্তর, আপনার ক্রীড়ামন্ত্রী, আবাসন মন্ত্রী, এই অরূপ বিশ্বাস যে কমিশনের চেয়ারম্যান, ওয়েস্ট বেঙ্গল হাউজিং বোর্ড, সেই হাউজিং বোর্ড আজকে বেঙ্গল মার্লিন একটা প্রজেক্ট করেছে, ফিফথ এভিনিউ, সরকারি প্রজেক্ট। সেই প্রজেক্ট করে দেওয়া হয়েছে, ফ্ল্যাটগুলো বিক্রি করা হয়েছে ওপেন মার্কেটে। কিনেছে কে? মার্লিনের মমতার ভাই, মমতার ছেলে, মমতার পাশের বাড়ির লোক। কোটি টাকা দিয়ে ফ্ল্যাট বিক্রি করা হয়েছে। কার টাকা? 500খানা ফ্ল্যাট
গভর্নমেন্টের টাকা, মানুষ রাস্তায় থাকে, মমতার বদান্যতায় বড় লোকের বেটারা ফ্ল্যাট নিয়ে যাচ্ছে। যুদ্ধ হবে তো সরাসরি যুদ্ধ হবে, কর্পোরেটের সাথে যুদ্ধ হবে। কত ক্ষমতা আছে মমতার আমরাও দেখে নিতে চাই। বড় লোকের বেটাদের সাথে যুদ্ধ হবে, বাপ ঠাকুরদাদার নাম নিয়ে যারা করে খায় তাদের সাথে যুদ্ধ হবে, মমতার নাম নিয়ে যারা করে খায় তাদের সাথে যুদ্ধ হবে, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী ভাঙিয়ে যারা খায় তাদের সাথে যুদ্ধ হবে। আর যুদ্ধ হবে তো যুদ্ধ হবে, যুদ্ধের সময় এসে গেছে। ওদের বাঁদরাম অনেক সহ্য করা হয়েছে, অনেক সহ্য করা হয়েছে। বাপ ওই জায়গায় আছে বলে ছেলে ওই করবে, এটা চলবে না, আর বন্ধ। অনেক করে নিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী তো এই পুরো ঘটনায় একটি আবার মুখ্যমন্ত্রী, মূর্খমন্ত্রী বলো, তদন্ত কমিটি মূর্খমন্ত্রী বলো, ওই জন্য গেজেট নোটিফিকেশন করেননি। এসআইটি গঠন করেছেন ভারতবর্ষের তারা। বুকে কোনো সরকারি কাজ গেজেট নোটিফিকেশন ছাড়া হতে পারে না। তাহলে এই কাজ যদি কোনো মুখ্যমন্ত্রী করে থাকেন, তাকে যদি মূর্খমন্ত্রী বলি, তাহলে আমি কোনো অপরাধ করিনি। তাহলে রাজীব কুমারকে যে শোকজ আবার রাজীব কুমার, সব বুঝতে পারছো না, একই ইকোসিস্টেমের মাল সব। এই রাজীব কুমারই তো একেবারে বিয়েতে ট্যাম্পার করার অভিযোগ আছে ওর বিরুদ্ধে। কেউ কেউ বলে ওর নাম ট্যাম্পার কুমার, সারদাকাণ্ডও তো দেখা গেছে। ট্যাম্পার কুমার বলে কেউ কেউ, আমি জানি না, কম্পিটেন্ট অফিসার শুনেছি, কিন্তু কম্পিটেন্স কিছু কিছু সময় তো এসবেও ব্যবহৃত হয়। কিন্তু দাদা এই যে রাজীব কুমারকে দেওয়া হচ্ছে বা অনিশ সরকার, তার বিরুদ্ধে একেবারে তদন্ত করা হবে। অবশ্য লোক দেখানো তদন্ত, এই সমস্ত স্থাবক বৃন্দ না থাকলে মমতা থাকবে না। কিন্তু তদন্ত ছাড়া কি শোকজ করা যায়? ওই যেসব উড়ে যাবে তো। সন্দীপ ঘোষের এপিসোডটা মনে আছে তো তোমার? আমি জনগণকে শুধু মনে করে দিলাম, মমতা সত্যি কথা বলে না, আবার প্রমাণিত হলো। আপনাদের মমতা, যাকে ভোট দেন, ও সত্যি কথা বলে না। চোর তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা সত্যি কথা বলে না, জনবিরোধী মমতা সত্যি কথা বলে না, পশ্চিমবঙ্গকে ধ্বংস করেছে যে মমতা, সে সত্যি কথা বলে না। আপনাদের ও সময় শুধু নিজের, ফেসবুক ছিল না, আবার তাই আমাদের আপনারা সময় কথা 15 বছর বলছেন, আগে যেতে হবে না, করছেন। 15 বছর আগে এগো। 15 বছর আমরা নেই, 15 বছর মমতা আছে, ওকে বলো, আমাদেরকে আর বলো না। কিন্তু বামপন্থী সময় বামপন্থীদের একটা মন্ত্রীকেও মমতা ঢোকাতে পারেনি, তাহলে ও অপদার্থ স্বীকার করুক, তারপর কথা হবে। লেটার অ্যাকসেপ্ট শি ইজ ইনকম্পিটেন্ট, যখন incapable। ক্রীড়ামন্ত্রী ছিলেন সুভাষ, আগে মমতাকে বলো ইনকেপেবল, ইনকম্পিটেন্ট টু রান দি অ্যাডমিনিস্ট্রেশন। মারাদোনাকে খোঁজাখুঁজি করেছিলেন পয়সা দিয়ে আটকে রেখেছিল সিপিএম, পয়সা দিয়েছিল, সিপিএমের থেকে পয়সা খেয়েছিল মমতা নাকি? সিপিএম পয়সা দিয়ে কিনে রেখেছিল মমতাকে, যেমন বিজেপি কিনে রেখে দিয়েছে। হ্যাঁ, বলুক, ওটাও তো হতো দুর্নীতি। ওর বললাম না, ওর 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 ব্র্যান্ড ভ্যালুটাই হচ্ছে দুর্নীতি, ওর ব্র্যান্ড ভ্যালুটাই হচ্ছে ক্ষতি। ও কোনো ভ্যালু এডিশন করেনি বাংলায়, শুধু ক্ষতি করে গেছে। ওর এক্সিস্টেন্সটাই ক্ষতি, পলিটিক্যাল এক্সিস্টেন্সটাই ক্ষতি। কিন্তু দাদা রাজ্যে যে কোনো মিটিং মিছিলে হাইকোর্টে আসতে হয়, এখন একবারে রাজ্যে মেসি আরে দাঁড়াও না, রাজ্যের কপালের দুঃখ এখন অনেক বাকি আছে। এ যতদিন আপদ থাকবে ততদিন পর্যন্ত এই চলতে থাকবে। এই আপদ টেনে নাবাতে হবে। প্রস্তুত হও, 26 আসছে। দাদা আপনাদের বাংলা বাঁচাও যাত্রা হচ্ছে, একেবারে সেই বাংলা বাঁচাও যাত্রাতে একাধিক সাড়াও পাচ্ছেন আপনারা। 26 আমরা মানুষের কথা বলছি, কি নির্বাচনে কি আশা করছি সেটা পরে ভাবা যাবে। মানুষের কাছে যে মানুষ এখনো পর্যন্ত বুঝতে পারছেন না যে এই বিজেপি তৃণমূল করিয়ে তাদের কোনো উপকার হচ্ছে না, কাজের সময় বাড়ছে না, কাজের গ্যারান্টি হচ্ছে না, মজুরি বাড়ছে না, ঘামের দাম পাচ্ছে না, কৃষক ফসলের দাম পাচ্ছে না, সারের দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, পিডিএস ব্যবস্থাকে তুলে দেওয়ার চক্রান্ত হচ্ছে, এনআরইজি উঠে গেল, অন্য নাম করে দিল, চুরি জোচ্চুরি করা হচ্ছে, সরকারি চাকরির ক্ষেত্রকে সংকুচিত করা হচ্ছে, সরকারের কাছ থেকে আমাদের যেটুকু এক্সপেকটেশন সেটাকেই নষ্ট করে দেওয়া হচ্ছে। তাহলে আজকে দাঁড়িয়ে এই নির্বাচনের আগে ভোট নিয়ে ভাবার আগে তো এটা নিয়ে ভাবতে হবে যে ভোট আমরা কেন দিই। একটা ইভেন্ট না তো, মমতাকে মুখ্যমন্ত্রী রাখার দায়িত্ব আমার নেই, ওটা ওর ভাই ভাইপোর থাকতে পারে, আমাদের নেই। যারা ওখানে মেসির সাথে ছবি তুলেছে ওদের থাকতে পারে, বড় লোকের ব্যাটাদের থাকতে পারে, ঘাম জড়িয়ে খাওয়া মেহনতি মানুষের নেই। মানুষকে বুঝতে হবে এই রাজনীতিটা, এই খেলাটা বুঝতে হবে। দাদা একেবারেই শেষ প্রশ্ন, আমরা দেখতে পেলাম যে যুবভারতী স্টেডিয়াম যে ভাঙা হলো, সেখানে কার্যত জয় শ্রীরাম স্লোগান উচ্চারণ থেকে শুভেন্দু অধিকারী তিনি আবার এই তোরার মধ্যে কেন যাচ্ছ? তদন্ত হচ্ছে, হোক না। শুভেন্দু অধিকারী বলছেন আবার BJP শুভেন্দু অধিকারী আবার মেসি মেসিকে আনবো, একই। তার মানে শুভেন্দু অধিকারী আর মমতা একই বিষয়, মেসিকে এনে ক্ষমতায় আসতে চাইছি, তাহলে একই। ফুটবল তাহলে একই 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 মানুষের জীবনটাকে খেলা। শুভেন্দু অধিকারী বলছেন আমরা ক্ষমতায় এলে সরকারি চাকরি দেব, শূন্য পদে নিয়োগ করব, কোথাও বলছে না।
কোথাও বলছে না জমি বাঁচাবো, শুভেন্দু অধিকারী কোথাও বলছে না বন্ধ কারখানা খুলবো, কোথাও বলছে না শিল্পের জন্য ব্যবস্থা করব, কি বলছে মেসিকে আনবো। তাহলে মমতার থেকে শুভেন্দু কোথায় ফারাক? মমতার লোকেরাও নারদায় টাকা নিয়েছে, শুভেন্দুও কাগজ মুড়ে টাকা নিয়েছে তো। মমতাও তৃণমূল ছিল ওই দিন, শুভেন্দুও তৃণমূল ছিল ওই দিন। মমতার রাজনৈতিক গর্ভগৃহে যাদের জন্ম তারা দুর্নীতিগ্রস্ত হবে না, এটা হতে পারে না।